দর্শক স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আপনাদের সঙ্গে আছি আমি মানব হোসেন। আজকের বিষয় প্রত্যাশার যাত্রা, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আমার ডান পাশে আছেন নারায়ণগঞ্জ ২ আসন থেকে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এর জন্য টেলিভিশনের দেয়া পর্দায় দেয়া নম্বরে ফোন করতে হবে, অথবা ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আমাদের মন্তব্য পাঠাতে পারেন। দর্শক, আলোচনা শুরু করার আগে জেনে নেব আজকের প্রধান শিরোনামগুলো। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শপথ নিলেন। মন্ত্রিসভার ৪৭ সদস্য আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখার অঙ্গীকার। ইস্তেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবে নতুন মন্ত্রিসভা। পুরানো নেতারা ভূমিকা রাখবেন দল গঠনে, জানালেন ওবায়দুল কাদের। তারুণ্য নির্ভর মন্ত্রিসভা দেশের অগ্রগতি ও উন্নয়নের জন্য ইতিবাচক, বলছেন পেশাজীবীরা। উন্নয়ন অব্যাহত থাকবে, প্রত্যাশা সাধারণ মানুষের। শেষ কর্মদিবসে সচিবালয়ে আগের মন্ত্রিসভার সদস্যদের বিদায়ী সাক্ষাৎ, স্বাগত জানালেন নতুনদের। বাদ পড়ার বিষয়ে আলোচনা করবে শরিকরা, জানালেন মেনন। এবং বিশ্বের বৃহত্তম অর্থনীতি দেশের তালিকায় 2 ধাপ এগিয়ে 41তম স্থানে বাংলাদেশ। ব্রিটেন ভিত্তিক গবেষণা সংস্থার প্রতিবেদন। 2033 সাল নাগাদ শীর্ষ 25-এ ওঠার আভাস। সাইদ ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। আমাদের অনেক প্রত্যাশিত যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল, এরপর আজকে গতকালকে মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে এবং আজকে তারা শপথ নিলেন। এই মন্ত্রিসভার গতকালকে নাম ঘোষণা করার পর থেকেই আমরা একে চমক হিসেবে বলছি সবাই, কারণ যে 47 সদস্যের নাম ঘোষণা করা হয়েছে তার মধ্যে 31 জনই নতুন, আর একেবারেই আনকরা, যারা এর আগে কখনোই মন্ত্রিসভায় ছিলেন না, এরকম 27 জন। তো বলা হচ্ছে যে এই নতুন মন্ত্রিসভা যেরকম চমক আছে, একইভাবে যে প্রতিশ্রুতি যে বাস্তবায়ন, ম্যানিফেস্টো কথা বলা হচ্ছে যে আওয়ামী লীগের পক্ষের যে ম্যানিফেস্টো দেওয়া হয়েছে সেটি বাস্তবায়নের জন্য চ্যালেঞ্জিং হবে এই মন্ত্রিসভার কাছে। আপনি কি মনে করেন কেমন হবে এই মন্ত্রিসভা, কেমন হলো? তার আগে আমি যেটা বলতে চাই যে আওয়ামী লীগ নির্বাচনে জয়লাভ করেছে, সরকার গঠন করেছে, কিন্তু মন্ত্রিসভা সবার, কেবলমাত্র আওয়ামী লীগের নয়, এটা সব দলের, সব মানুষের। এবং সেই দৃষ্টিভঙ্গিতে সেই দৃষ্টিভঙ্গি নিয়ে সবার কল্যাণে নিবেদিত হওয়াটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং সেইভাবেই তারা কাজ করবেন, সেটা আমরা আশা করতে চাই। আর একটা হচ্ছে যে হ্যাঁ, পুরনো ঝানু মন্ত্রী 60-এর দশকে যারা রাজনীতি হাত পাকিয়েছিলেন, যারা গুরুত্বপূর্ণ আন্দোলন, বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তারা এবার নেই। এবার যারা এসেছেন বয়সে অনেকে প্রবীণ হলেও তারা প্রায় নতুন, কয়েকজনের অভিজ্ঞতা আছে। তো একটা মন্ত্রী পরিষদ, সেখানে নতুন এবং পুরাণের একটা সংমিশ্রণ হয়, অর্থাৎ পুরাতনদের অভিজ্ঞতা এবং নতুনদের তারুণ্য, এই দুটো যুক্ত হলেই সেখানে ভালো ফল পাওয়া যায়। আমরা অতীতেও দেখেছি। তবে এই ক্ষেত্রে যেটা মনে হয়েছে যে যারা বিশেষভাবে যারা আমাদের রাজনীতিক স্টার, রাজনীতিক তারকারা, তারা এবার বাদ পড়েছেন। সেই ক্ষেত্রে একটা অভিজ্ঞতার ঘাটতি হবে কিনা আমি জানি না, কেন সবাইকে তো চিনি না এবং সবার দক্ষতা সম্পর্কেও জানি না। তবে ব্যাপারটা হয় কি, যখন অনভিজ্ঞ যারা কিংবা নতুনদের ক্ষেত্রে সেখানে আমলাতন্ত্র, কর্তৃত্ব বেড়ে যায় এবং বিভিন্ন ক্ষেত্রে সেখানে এক ধরনের কাজের ক্ষেত্রে কিছু সমস্যাও তৈরি হয়। এই জন্য অভিজ্ঞতাটা দরকার। আর আমাদের দেশে যে প্রবলেমটা হয়, যেমন অন্য দেশে নতুনরা আসে, কিন্তু তারা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রশাসনিক কাজের সঙ্গে আগেই যুক্ত হয়ে যায়, এমনকি বিরোধী দলে থাকতে যুক্ত হয়, ছায়ামন্ত্রী সভা হয় এবং বিভিন্নভাবে তারা সেই বিভিন্ন দপ্তরের তারা দক্ষতা অর্জন করে এবং তাদেরকে সেইভাবে রিপ্লেস করা হয়। কিন্তু আমাদের দেশে সেই সুযোগটা কিন্তু নেই। সংসদীয় গণতন্ত্রের চর্চার ক্ষেত্রে এখানে ছায়ামন্ত্রী সভা হয় না, এখানে বিভিন্ন সেল কাজ করে না, এখানে সংসদীয় কমিটিও আর বৈঠক টৈঠক নিয়মিত হয় না। ককাস গ্রুপ থাকে অনেক জায়গায়, আমেরিকাতে আছে, সেই গ্রুপগুলোর ভিতর দিয়ে অভিজ্ঞতা সঞ্চয় হয়। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু ল্যাকিং রয়ে গেছে। তারপরেও আমরা এই শুভ দিনে সূচনা লগ্নে আমরা ভালো দেখতে চাই এবং আমরা আশা করতে চাই যে সরকার যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন
যেগুলোকে চিহ্নিত করেছেন সেগুলো তারা পালন করবেন। এবং সেই ব্যাপারে যেমন সরকারের সবচেয়ে প্রাধান্য ইশতেহার, এবং প্রধানমন্ত্রীও একাধিকবার বলেছেন, সেটা হচ্ছে দুর্নীতি, সন্ত্রাস এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবেন। তা আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা দেশের, আমরা এটা অস্বীকার করতে চাই না, কেউ অস্বীকার করবে না, যে গত 10 বছরে দেশের উন্নতি ঘটেছে, কিন্তু উন্নতির পাশাপাশি দুর্নীতিও বেড়েছে এবং সেই সঙ্গে সন্ত্রাস বেড়েছে এবং কালো টাকা আছে সোসাইটিতে, বিভিন্নভাবে কালো টাকা আছে এবং সেই কালো টাকা, সন্ত্রাস, দুর্নীতি এটা কিন্তু হাত ধরাধরি করে চলে। তো এখানে এটা মোকাবেলা করা আমার মনে হয় সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং দক্ষতার সঙ্গে মন্ত্রী যারা পুরনোই হোক আর নতুনই হোক, তারা এটা দক্ষতার সঙ্গে তারা এটা করবেন। এখানে আরেকটা প্রবলেম হলো যে সরকারের যারা মন্ত্রী হয়েছেন তারা বেশি সমালোচনার শিকার হবেন না। এই জন্য হবেন না যেহেতু সংসদটা সেইভাবে কার্যকর না, এবং এখানে হোসেন মোহাম্মদ এরশাদের সংসদ, মানে যেখানে বিরোধী দল হয়েছে, মানে সংসদটা কার্যকর না, মানে আমি এই অর্থে বলছি যে বিরোধী দলটা জোরালো ভূমিকা রাখার সুযোগ এখানে কম, কেননা এখানে বিএনপি তারা সংসদ এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে তারা সংসদ বর্জন করেছে। আর এখানে হোসেন মোহাম্মদের জাতীয় পার্টি এটা কতটুকু ভূমিকা রাখবে এটা নিয়ে একটা সংশয় আছে, কেন বিগত দিনে তারা কোট আনকোট গৃহপালিত বিরোধী দল হিসাবে চিহ্নিত ছিল। তবে এবার আমরা আশা করব তারাও জোরালো ভূমিকা রাখবেন। তো যেখানে বিরোধী দল সংসদে জোরালো ভূমিকা রাখে না, ভুল ত্রুটি দেখিয়ে দেওয়ার সুযোগ কম, সেখানে মন্ত্রীদেরকে আত্মসমালোচনা করতে হবে, নিজের ভুল নিজের দেখতে হবে, আয়নায় নিজের চেহারা দেখতে হবে এবং নিজের ভুল নিজেকেই ধরতে হবে। তো এইটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা আশা করব, যেমন মিডিয়া কর্মী হিসেবে আশা করব আমরা যা বলবো, আমরা বলি, আমাদের বলার স্বাধীনতাটা নিশ্চিত করতে হবে, আমাদের লেখার স্বাধীনতা নিশ্চিত করতে হবে, আমরা যেন স্বাধীনভাবে নির্ভয়ে কলম ধরতে পারি এবং আমাদের কথা আমরা বলতে পারি, এটা নিশ্চিত হওয়া দরকার। আমরা একটা এখনো তো নির্ভয়ে বলছেন, এখন যা বলছেন। হ্যাঁ বলছি, তারপরে তো একটা বাংলাদেশের তো বাস্তবতা, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যেখানে গণতন্ত্র যথেষ্ট বিকশিত হয় নাই, কোনো বিশেষ সরকারের কথা বলছি না, সেখানে তো একটা ভয়ের সংস্কৃতি কাজ করেই, এবং সেখানে এই সংবাদপত্রের স্বাধীনতা, বাক ব্যক্তির স্বাধীনতা সেখানে পুরোপুরি সুনিশ্চিত হয় না। এখানে বিভিন্ন রকম বাধা আছে, সে বাধা কখনো সরকারের পক্ষ থেকে আসতে পারে, সে বাধা কখনো মাস্তানদের থেকে আসে, কখনো এই পুলিশ থেকে আসে, পুলিশের থেকে আসে, বিভিন্ন রকম জঙ্গিদের থেকে আসে। এক ধরনের ভয়ের সংস্কৃতি, কেবলমাত্র সরকারের এই যে ভয়ের ব্যাপার তা না, বহুত রকম ব্যাপারটা থেকে যায়। কিন্তু সাইদ ভাই, আমাদের কিন্তু এই যে বিভিন্ন জায়গায় লাইভ টক, সেটা কিন্তু একটা প্ল্যাটফর্ম, সেই সব জায়গায় গিয়ে কি আপনি কখনো বাধা পেয়েছেন কিনা? এখন হলো বাধা না হলেও মাথার উপর একটা খড়গ আছে, সেই খড়গটা নামাতে হবে, সেটা হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। এবং এই খড়গের নিচে থেকে আপনি যদি বলেন যে না ওই খড়গ আপনাকে আঘাত করবে না, কিন্তু খড়গের নিচে থেকে কথা বলাটা খুবই কঠিন। যেমনই করে বলা হয়েছিল যে সাংবাদিকরা এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আক্রান্ত হবে না, কিন্তু আমরা খুলনার ঘটনা জানি যে অপরাধ করলেন, ভুল করলেন রিটার্নিং অফিসার, নির্বাচন কর্মকর্তারা, কিন্তু তার শিকার হলেন 2 সাংবাদিক। তবে আমি মন্ত্রিসভার ক্ষেত্রে যেটা বলতে চাই যে আমরা মন্ত্রী প্রত্যাশা করি, আমরা স্বপ্ন দেখতে চাই, এবং নির্বাচন ইশতেহারে, আওয়ামী লীগের ইশতেহারে একথা স্বীকার করতেই হয়, অনেক গুরুত্বপূর্ণ ভালো ভালো কথা আছে, এবং সেই কথাগুলো পালন করার মধ্য দিয়ে দেশের অগ্রগতি এবং অগ্রযাত্রা আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আমি মনে করি। কিন্তু সেগুলো বাস্তবায়ন করা, এবং সেটার জন্য এই বাস্তবায়ন করার কারিগর হচ্ছেন, বাস্তবায়ন করার কর্ণধার হচ্ছেন মন্ত্রীরা। তারা দক্ষতার সঙ্গে, যোগ্যতার সঙ্গে, সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে তারা এই দায়িত্ব পালন করবেন, রাগ বিরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না। এইটা যেটা শপথ নিয়েছেন আজকে, এই শপথের বাণী যেন তারা অক্ষরে অক্ষরে পালন করে, এটাই প্রত্যাশা করি। সাইদ ভাইয়ের কথা ধরে আমি একটু বাবু ভাইয়ের কাছে আসি। যেটা বলছিলেন যে বাস্তবায়ন করা, ইশতেহারে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করার দায়িত্ব মূলত এই মন্ত্রী সবার উপরে গিয়ে পড়বে। কিন্তু মন্ত্রিসভার যে নতুন মুখ যারা আছে, এবং তাদের নিয়ে আজকে সদ্য বিদায়ী অর্থমন্ত্রী আব্দুল মুহিত তিনিও এক ধরনের একটু সংশয় প্রকাশ করেছেন যে আসলে এই তাদের জন্য আসলে চ্যালেঞ্জিং হবে যারা একেবারে আনকোরা যারা আসছে। আপনি কি তাই মনে করেন যেটা আসলে কতটা চ্যালেঞ্জিং, আপনারা কি প্রস্তুত কিনা সেই আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নের জন্য? আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এইভাবে বলতে চাই, আনকোরা বলতে জাতীয় সংসদে যারা নির্বাচন করে পার্লামেন্ট মেম্বার্স হয়ে আসে তারা তো বিজ্ঞ,
তারা কিন্তু বিজ্ঞ, তারা কিন্তু দেশ এবং জাতি সম্পর্কে সচেতন, এদেশের মানুষকে নেতৃত্ব দেওয়ার জন্যই কিন্তু তারা প্রস্তুত। সুতরাং এই প্রস্তুত একজন মানুষকে আপনি দায়িত্ব যখন দেবেন, সে দায়িত্ব অপারগ হবে এটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি যে পৃথিবীর সকল ক্ষেত্রে, যেমন সাইদ ভাই যেটা বললেন, উনি কিন্তু সাংবাদিকতা করতে করতে আজকে পাকা সাংবাদিক হয়েছেন। যদি উনি সংশয় করতেন যে আমি সাংবাদিকতা করতে পারবো কিনা, জার্নালিজম সম্পর্কে আমি কিছু জানি কিনা, তাই না কিন্তু আজকে পাকা জার্নালিস্ট হিসাবে বক্তব্য দিতে পারতেন না, তাই না? তো যারা জাতীয় সংসদে এসেছেন তাদের উপযুক্ত একটা বয়স হয়েছে, তাদের জ্ঞান গুণ বিবেক বুদ্ধি আত্মসংযম কাজ করে বলেই কিন্তু এদেশের মানুষ তাদের নেতৃত্বের জায়গায় নিয়ে এসেছেন। সুতরাং এদেরকে আনকরা বলবো না, বলতে হবে যে যারা আজকে দায়িত্ব নিয়েছেন তারা তাদের দায়িত্বটা সুন্দরভাবে পালন করবেন, এই আশাই আমরা করতে পারি। আর কে না চান যে ভালো কাজ করতে? আর ভালো কাজ করার জন্য আমাদের ইশতেহার রয়েছে, সেই ইশতেহারে পরিষ্কার বলা আছে যে কোনো প্রকার দুর্নীতি, দুঃশাসন, পেশিশক্তি, চাঁদাবাজি, মাস্তানি, মাদক, জিরো টলারেন্স মাননীয় প্রধানমন্ত্রী চান। মাননীয় প্রধানমন্ত্রী চাইলে এটা বাস্তবায়ন করা খুব কঠিন কোনো বিষয় নয়। এটা প্রমাণিত হয়েছে বিগত 10 বছরে। এই 10 বছরের কথায় সাইদ ভাই বলতে গিয়ে বলেছেন যে এখানে দুর্নীতি হয়েছে, এরকম দুর্নীতির কথা অনেকেই বলেছেন, কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার 10 বছরের সরকারকে নিয়ে যারা দুর্নীতির কথা বলেছেন তারা কিন্তু কোথাও ঠাঁই পাননি। আপনি দেখুন, পদ্মা সেতু নিয়ে এত বড় দুর্নীতির বড় বড় বক্তব্য ছিল, দুলিশ্বাত হয়ে গিয়েছে। এই 10 বছরে এই দুর্নীতি, তারপর দুঃশাসন, এগুলোকে নমনীয় করতে করতে একটা জায়গায় এনেছেন। এখন বাংলাদেশ সুশাসন কায়েম হয়েছে, আর কায়েম হয়েছে বিদায়ী আজকে সাংবাদিকরা এই কথাটা বলতে পারেন যে খড়গের কথা যেটা বলেন যে কি না করলে খড়গ থাকবে না, সেটা বলেন। ওনারা যা ইচ্ছা তা লিখবেন। প্লিজ, আমি শুধু এটা বলতে চাই, ওনারা তো বিভিন্ন মানুষ সম্পর্কে, বিভিন্ন নেতা সম্পর্কে নানান কিছু নিজ ইচ্ছা মতো লিখে ফেলেন বিভিন্ন সময়। আমরা প্রতিবাদ দিলেও এটা ছাপাইতে চান না। তো একটা পত্রিকা দিয়েও তো মানুষের চরিত্র হনন করা যায়। এই ধরনের চরিত্র হননকারীরা সাংবাদিক হোক, রাজনীতিক হোক, তারা করে যাবে, এটা কি আমরা চাই? আপনি চান? সমাজ চায়? চায় না। সুতরাং তাদের বলে আইন থাকবে না কেন? আইন সকলের জন্যই থাকা উচিত। আপনি দেখুন, অনেক পত্রিকায় এমন বাজে বাজে কথা লেখা হয় নেতাদেরকে ছোট করার জন্য। এটা পারিপার্শ্বিকতার কারণে। আপনার সাথে তার বন্ধুত্বের অভাব থাকতে পারে, আপনার সাথে তার অর্থ বাণিজ্যের বিষয় থাকতে পারে, সেই সব নিয়ে কিন্তু মানুষকে তুলোধুনো করা হয় পত্রিকায়। তাই বলে তারা যা ইচ্ছা তা করতে পারবে, এইটা যদি আইনের শাসন হয়, এটা যদি খরচ হয়, সেই ব্যাপারে যদি কথা বলার সুযোগ থাকে, তাইলে যদি সেটাকে ভুল বা খারাপ মনে করি আমরা, তাহলে বুঝতে হবে যে আমাদেরকে আগে সাধু হইতে হবে। সুতরাং আমি মনে করি যে আজকে যেখানে দুর্নীতির কথা আসবে, যেখানে টেন্ডারবাজির কথা আসবে, যেখানে চাঁদাবাজির কথা আসবে, এগুলি আমাদের চিরতরে উৎখাত করার যে আজকে শপথ, সেই ক্ষেত্রে বাংলাদেশের সকল সেক্টর সরকারকে সহযোগিতা করলেই আমরা সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো। আমি মনে করি যে হ্যাঁ, অনেকেই নতুন এসেছেন, অনেক এমপিরা এসেছেন, প্রথমবারের এমপি, আবার অনেকে এসেছেন। নিশ্চয়ই ওনারা পারবেন যদি মানে সকল সহযোগিতাটা পান। এই আমলাদের কথা আসছে, আমলারা তো এদেশেরই মানুষ, ওনারা আমাদেরকে কোন জায়গায় নিয়ে যেতে চাইবেন? নিশ্চয়ই সেই জায়গা পর্যন্ত যাওয়া যাবে না যদি সেটা জনগণের জন্য ক্ষতিকারক হয়। আর দ্বিতীয়ত হলো, একাদশ সংসদের নির্বাচনে যারা মনোনয়ন নিয়েছেন আওয়ামী লীগের বা বিভিন্ন দল থেকে, তারা কিন্তু যাচাই বাছাই করেই কিন্তু নির্বাচনে এসেছেন, তাই না? দলের মধ্যেও কিন্তু তাদের শ্রেষ্ঠত্ব রয়েছে, দলের মধ্যেও তাদের গ্রহণযোগ্যতা রয়েছে, দলের যে পার্সেন্টেজ জনগণের যে ভালোবাসা, সেই ভালোবাসাটা কিন্তু এই এমপিদের কাছেই রয়েছে। সুতরাং আমরা মনে করব কেন আনকরা, মনে করব কেন অযোগ্য, মনে করব কেন বুঝেন কম? আমাদের বুঝতেই হবে যে এরাই পারবে, ওদের দ্বারাই সম্ভব। আর মাননীয় প্রধানমন্ত্রী যেখানে রয়েছেন, তিনি পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিক নির্দেশনা তো দিবেন, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। নতুন বলতে এইটা যে শুরুতে অগ্রযাত্রা স্পিড ভালো থাকা, তা আমার মনে হয় এই নতুনদের মধ্যে স্পিড ভালোই থাকবে আর কি। আচ্ছা, প্রিন্স ভাই আপনার কাছে যাচ্ছি। আওয়ামী লীগ সরকার গঠন করে ফেলেছে, মন্ত্রিসভা শপথ নিয়েছে। আপনারা শপথ নেননি,
তার মানে সংসদের এখন পর্যন্ত সংসদের বাইরে থেকে যাচ্ছেন। এখন আপনাদের ভূমিকা কি হবে, যে আওয়ামী লীগ সরকারের প্রতি আপনাদের ভূমিকাটা কি হবে? সহযোগিতা করবেন নাকি সেই বৈরিতা তাদের আপনাদের বিভিন্ন কর্মসূচি দিয়ে যাবেন তাদের বিপক্ষে? ধন্যবাদ আজকে এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার সাথে যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক শ্রোতা যারা দেখছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আপনি আজকের মানে শোর মূল বক্তব্য নির্ধারণ করেছেন প্রত্যাশার যাত্রা। আসলে জাতির প্রত্যাশা ছিল একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে জনগণ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এবং যে নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে, তাদের প্রার্থীরা নির্বাধায় নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারবে। এরকমই একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন ছিল জাতির প্রত্যাশা। কিন্তু সেই জাতির প্রত্যাশায় ছাই ঢেলে দিয়ে 30শে ডিসেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হলো সেটাকে কোনোভাবেই অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন বলা চলে না। এবং সে কারণেই আজকে যেই মন্ত্রিসভা গঠন হলো, যে সেই মন্ত্রিসভাকে আমরা কখনোই এই জাতি মানে নির্বাচিত সরকার মানে সংসদের মন্ত্রিসভা এটা মনে করতে পারে না। কারণ যারা জনগণের ভোটে নির্বাচিত নয়, যারা ভোট ডাকাতি, কারচুপি এবং ষড়যন্ত্র, সন্ত্রাস করে নির্বাচিত হয়েছেন, তারা জাতির কাছে দায়বদ্ধ থাকতে পারে না, এবং এদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। আপনি কিছুক্ষণ আগেই যে একটি আলোচনা হচ্ছিল, যেখানে আজকে এই যে নির্বাচন নিয়ে খুব ভালো ভালো কথা মন্ত্রিসভা নিয়ে হচ্ছিল, এরকম কথাগুলো তখনই সফল হতো যদি একটি গ্রহণযোগ্য নির্বাচন হতো, যদি একটি নিরপেক্ষ, সুষ্ঠু পরিবেশে একটি অবাধ নির্বাচন হতো। সেই নির্বাচন জাতি কিন্তু পায়নি। আজকে এই নির্বাচনের নামে যা হয়েছে এটাকে প্রহসন বললেও খুব কম বলা হবে, এটাকে নিষ্ঠুর প্রহসন, এবং এটা জাতির সাথে প্রতারণা করা হয়েছে। এই কারণে আমি বলবো জাতির সাথে প্রতারণা করা হয়েছে, কারণ আপনারা জানেন যে সকলেরই দাবি ছিল, বিশেষ করে জাতীয় ঐক্যফ্রন্ট, 20 দলীয় জোট, বিএনপি, বাম গণতান্ত্রিক জোট সহ অন্যান্য সকল ক্রিয়াশীল রাজনৈতিক দল এবং জোটের দাবি ছিল যে একটি নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। কিন্তু সেই দাবিকে ক্ষমতাসীনরা সবসময়ই আপনার এটা প্রত্যাখ্যান করে এসছে। তারপরে নির্বাচনের আগ মুহূর্তে আমরা যখন দেখলাম সরকার এ ব্যাপারে কোনো পদক্ষেপই নিচ্ছে না, আমরা সরকারকে সংলাপের আহ্বান জানিয়েছিলাম, এবং সরকার আমাদের সেই আহ্বানে সাড়া দিয়ে সংলাপ করেছে। সেই সংলাপে প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে আমার উপর বিশ্বাস রাখেন, আমি একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচন করতে চাই। আমরা ওনার কথার উপর বিশ্বাস রেখেছিলাম এবং একটি সুন্দর নির্বাচন চেয়েছিলাম, কিন্তু আমরা সেখানে প্রতারিত হয়েছি। এবং একইভাবে প্রধান নির্বাচন কমিশনার আমাদেরকে বলেছিলেন যে আমাকে সহযোগিতা করুন, আমি একটা সুন্দর নির্বাচন দিব, নিরপেক্ষ নির্বাচন দিব, কিন্তু সেখান থেকেও আমরা প্রতারিত হয়েছি। আজকে অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করার যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছিল, শুধু আমাদের পক্ষ থেকে না, এবং বিভিন্ন মহল থেকে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছিল, একটি প্রস্তাবকেও তারা আমলে নেয়নি, বরঞ্চ সমস্ত প্রস্তাবকে মানে পাশ কাটিয়ে তারা সেই ব্লু প্রিন্ট অনুযায়ী তারা সেই নির্বাচন বলা হয়ে থাকে যে আপনারা ভোটের দিন মাঠে ছিলেন না। হ্যাঁ, এটা কথা আপনি যথার্থ প্রশ্নটা করতে পারেন। ভোটের মহাসচিবও কিন্তু বলেছে দলীয় বিশৃঙ্খলার কথা। আমি বলছি কথাটা শেষ করি। আপনারা জানেন যে আমি আগেই বলেছি আমরা প্রতারিত হয়েছি। নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশ ছিল না, আপনার লেভেল প্লেইং ফিল্ড তো ছিলই না। এটা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এটা আজকে মানে প্রমাণিত যে লেভেল প্লেইং ফিল্ড বলে সেখানে কোনো ছিল না। আমাদের প্রার্থীরা সেখানে প্রচারণা চালাতে পারেনি, অথচ সরকারি দলের প্রার্থীরা সরকারের বিভিন্ন আনুকূল্য নিয়ে তারা সেই প্রচারণা চালিয়েছে। আমাদের দলের এবং জোটের প্রায় 100-র মতো প্রার্থী শারীরিকভাবে আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। আমাদের দলের মহাসচিবের গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। আমাদের জোটের একজন শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন, ওনার গাড়ি বহরে হামলা করা হয়েছে। আমাদের দলের সব আওয়ামী লীগের বেশিরভাগই, আমাদের দলেরও নির্বাচনের দিন 12 জন মারা গেছে। আপনি যদি বলেন আমি তাদের নাম, ধাম, পদ, পদবি সব বলতে পারি। তো সেই আমাদের মিডিয়ার রিপোর্ট অনুযায়ী 11 আমাদের দলে 12 জন নিহত হয়েছে নির্বাচনের দিন, এবং তার আগে আরো 4 জন নিহত হয়েছে এই নির্বাচনী প্রচার চালানোর জন্য। আপনি যদি বলেন আমি সেটা প্রমাণ দিতে পারি। তো এরকম শুনেন, এসব করে তারা এমন একটা পরিবেশ সৃষ্টি করেছিল যেখানে আমাদের দলের নেতা কর্মীরা সুষ্ঠুভাবে তাদের নির্বাচনের কার্যক্রম পরিচালনা করতে পারেনি। শুধু তাই নয়, এই যে প্রতীক বরাদ্দের পর থেকে প্রায় 12,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদের দলের নেতাকর্মীকে। এবং আবার মানে
তখন আমাদের প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে নতুন করে কোনো মামলা হবে না, কিন্তু প্রতীক বরাদ্দের পরে মামলার যেন জোয়ার আমরা দেখতে পেলাম। প্রচুর মামলা হয়েছে এবং গত 25শে ডিসেম্বর থেকে আপনার 29শে ডিসেম্বর পর্যন্ত মামলার মনে হয় জোয়ার। এই মামলায় যারা আসামি করা হয়েছে, এক একটা মামলায় 100-200 জনকে আসামি করে, তাদেরকেও আমি বলি তাদেরকেও আমরা জামিনের জন্য যখন কোর্টে নিয়ে আসছি, কোর্ট থেকে আমাদেরকে জামিন দেওয়া হচ্ছে না। আচ্ছা প্রিন্স ভাই, আপনি যে অভিযোগগুলো বললেন একটু অভিযোগ আমি শেষ করি। আপনি তো বললেন যে মাঠে ছিল কেন, এই এক লাইনে শেষ করি যে আমাদের নেতাকর্মীরা সব এলাকার বাইরে এই মামলার কারণে, হয়রানির কারণে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে পুলিশ হানা দিয়েছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য। তো এরকম রাষ্ট্রীয় সন্ত্রাস যেখানে আপনার হয়, সেখানে রাষ্ট্রীয় সন্ত্রাসের মুখে খালি হাতে কর্মীরা কিভাবে থাকবে মাঠে? এবং সেই সুযোগে ভোট ডাকাতি হয়েছে, ভোট চুরি করা হয়েছে, আগের রাত্রে 30% ভোট নিয়ে নেওয়া হয়। আমি প্রিন্স ভাইকে ধন্যবাদ জানাই যে উনি মানে অসত্য কথাগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছে। অন্তত পক্ষে অসত্য কথা, অপ্রিয় কথা এত সুন্দরভাবে তিনি উপস্থাপন করেছেন, সেই জন্য ওনার দল ওনাকে সারপ্রাইজ করবে এটা আমি জানি। কিন্তু আমার কথা হলো কি, নতুন মন্ত্রী সভায় আপনাকে দেখতে চেয়েছিলাম আমরা। হ্যাঁ, এটা আমিও আশাবাদী ছিলাম, আমার সেই যোগ্যতা আছে আমি মনে করি, কিন্তু দল মনে করে আমার যোগ্যতা নাই। আমি প্রথমত বলবো বিএনপি কিন্তু আসলে নির্বাচন করার মতো জায়গায় এখন আর নেই, আর ওই চিন্তাও বিএনপির দল করেন না। আপনি দেখুন, বিবেচনা করে লন্ডনে থাকেন দলের ভারপ্রাপ্ত নেতা জনাব তারেক রহমান, বেগম জিয়া জেলখানায় আছেন, দায়িত্বপ্রাপ্ত নেতারা যারা আছেন তারা আমি জানি না কোন কৌশলে ওনারা এক এক সিটে নমিনেশন দিয়েছেন, 3 জন 4 জন 6 জন 8 জনকেও চিঠি দিয়েছেন। এই যদি হয় প্রার্থী বাছাইয়ের নমুনা, তাহলে আপনাকে আমি পরিষ্কার করেই বলতে চাই, এইবার তারা নির্বাচন করার জন্য কোনো প্রার্থী বাছাই করে নাই। এইবার বাছাই করেছেন মনোনয়ন বাণিজ্যের যে একটা সিস্টেম, সেইটাকে তারা পুরোপুরি সাকসেস হয়েছেন। কিন্তু যারা মনোনয়ন বাণিজ্যের দিকে নজর দিয়েছেন তারা নির্বাচনে পরাজিত হয়েছেন। কারণ প্রত্যেকটা প্রার্থীকে লন্ডনের দিকে তাকিয়ে থাকতে দেখেছি আমরা। আমার ওখানে 3 জনকে প্রার্থী দিয়েছে, হঠাৎ করে একজনকে আবার পাঠিয়ে দিয়েছেন। উনি সারা এলাকা ঘুরেছেন, এই পিকআপ নিয়ে, ট্রাক নিয়ে ঘুরে বেরিয়েছেন, পোস্টার লাগিয়েছেন, কিন্তু নির্বাচনী কোনো কার্যক্রম তাকে করতে দেখিনি। একসময় উনি বলতে থাকলেন ওনাকে নাকি এমনি পাশ করায় দেওয়া হবে। এই যে এই ধরনের জাদুকর কথাবার্তা, এগুলি সারা দেশেই চলছে। নির্বাচনের জন্য কোনো ভোটারের বাড়িতে ওনারা যায়নি। আমি যদি প্রতিটা বাড়িতে যেতে পারি, প্রত্যেকটা গ্রামে উঠান বৈঠক করতে পারি, জনসমাবেশগুলি করতে পারি, তাইলে ওনারা কেন একটা বাড়িতে, ওনার নিজের বাড়ির কেন্দ্র যেটা, সেই কেন্দ্রে তার পরাজয়ে মানে কোনো ইয়ের মধ্যে পড়ে না, কন্টেস্টে পড়ে না। তো এরা কিসের নির্বাচনটা করেন? আর জনপ্রিয় প্রার্থীকেও অনেক জায়গায় নমিনেশন না দিয়ে নমিনেশন দিয়েছেন অর্থর দিক দিয়ে যিনি অনেক আগে আছেন তাকে। ভোটের দিক দিয়ে যারা আগেই আছেন তাদেরকে কিন্তু মনোনয়ন দেওয়া হয়নি। এই কথাগুলি আমরা বলা মানে ঠিক না, কিন্তু আমি বলছি যে রাজনীতিকে যারা বাণিজ্যতে নিয়ে যায়, রাজনীতিকে নিয়ে যারা বাণিজ্য করতে চায়, সেই দলটার নাম এখন বিএনপি। সেই দলটাকে আর বাংলাদেশের এই মানুষের কল্যাণে আসবে এটা আমি অন্তত পক্ষে মনে করি না। আমার নির্বাচনী এলাকায় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি সততার সহিত নির্বাচনটা পরিচালনা করেছি, রেজাল্ট নিয়েছি, এবং জনগণের কাছে আপনি এনি কাইন্ডস অফ পিপলস যাকে ইচ্ছা তাকে জিজ্ঞেস করেন, দেখেন যে আমি কিভাবে ইলেকশনটা করেছি আর মানুষ কিভাবে আমাকে ভোট দিয়েছে। তাহলে প্রতিদ্বন্দ্বীদেরকে যদি খুঁজেই না পাওয়া যায়, প্রতিদ্বন্দ্বীরা যদি হাওয়ায় হাওয়ায় ঘুরে, তাহলে নির্বাচনটা কিভাবে অবৈধ হয়, কিভাবে ওনাদের, তাহলে কি ওনাদের মন মতো নির্বাচন করবো আমরা? আর বারবার বলেন লেভেল ফিল্ড করতে, আপনার লোকই নেই, আপনার কোনো কর্মী নেই, আপনার কোনো স্লোগান দেওয়ার মানুষ নেই, হাওলাত দিব আমরা? আমি কি কর্মী রপ্তানি করবো ওনাদের কাছে? যদি এই হয় তাহলে আপনি লেভেল ফিল্ড বলতে পারেন। আর আমাদের প্রত্যেকেরই বোঝা উচিত যে আপনি নিজেও তো সাংবাদিক, পতিত যশা সাংবাদিক, আপনারা দেখুন তো একটু ভেবেচিন্তে যে কোন আসনটায় তারা এই ভোটের জন্য ঘরে ঘরে গিয়েছেন বা মানুষকে আবেদন জানিয়েছেন, বা ওনাদের কি কারণে ভোট দিবে সেই কথাটা তুলে ধরতে পেরেছেন। ওনারা বলেছেন ডেভেলপমেন্টের বিরুদ্ধে, ডেভেলপমেন্ট দৃশ্যমান সবাই দেখেছেন। বঙ্গবন্ধুর কন্যা সারা বিশ্বে আলোচিত ব্যক্তিত্ব,
ওনারা বঙ্গবন্ধুর কন্যার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। তারেক রহমান বঙ্গবন্ধু সম্পর্কে মন্তব্য করেন, বাজে মন্তব্য করে বক্তব্য করেন। তো সেই তারেক রহমান বুঝেন না যে বাংলার জনগণ অন্তত পক্ষে জাতির জনকের বিপক্ষে আবল তাবল বললে তাকে পাগলখানা পাবনা ছাড়া অন্য কোথাও দেখতে চায় না। সেইগুলি কিন্তু এবছর রেজাল্ট, যার কারণেই কিন্তু ভোটের ফলাফল এরকম। আপনি একটু ভেবে দেখুন যে এই সারা বাংলাদেশে পাখা মার্কা, এই কাস্তে মার্কা, তারা কিন্তু প্রচার করেছে, ভোট চেয়েছে, পোস্টার লাগিয়েছে, ওনারা খালি দৌড়াদৌড়ি করেছে নমিনেশন নিয়ে। 5 দিন আগ পর্যন্ত নমিনেশন ক্লিয়ার হয় না। আর ম্যাক্সিমাম হলো যারা ব্যাংক থেকে টাকা নিয়েছেন, অনেক টাকার মালিক, তারা এই অনুপযুক্ত নির্বাচনে তাদেরকে মনোনয়ন দিয়ে কোর্টে দৌড়াদৌড়ি করতে দেখেছি আমরা। কিন্তু রাজনীতিতে, ভোটে, নির্বাচনে অংশগ্রহণের প্রার্থী কিন্তু এবার বিএনপি বাছাই করতে পারেনি। এটা বিএনপির সহজ সরল মনে আপনি জিজ্ঞেস করেন, প্রিন্স ভাইও আমার সাথে একই কথা বলবেন। এবং যারা যারা যোগ্য প্রার্থী তাদেরকে আমরা যাদেরকে চ্যালেঞ্জ করব, আমরাও তো বুঝি যে বিএনপির কোন প্রার্থীটা আমার সাথে ভালো ফাইট করবে, সেই প্রার্থীটাকে কিন্তু নমিনেশন দেওয়া হয় নাই। দেওয়া হয়েছে এ ক্যাটাগরি বাদ, বি ক্যাটাগরি বাদ, সি ক্যাটাগরি বাদ, একটা ডি ক্যাটাগরির বাট ওর ক্যাটাগরি একটা আছে, তার ফান্ড আছে ভালো, তার হাত বড়, সে দিতে পারবে, নিতে পারবে। তো ওই দিকটা তো তারা সফল হয়েছে। আমরা ভোটে সফল হয়েছি, ওনারা মনোনয়ন বাণিজ্যতে সফল হয়েছে। আচ্ছা বাবু ভাই, ঠিক আছে, মানে এইটা হলো বাস্তবতা এবং এটাই ছিল সত্য কথা। এটাকে আপনি যদি আরো বড় খোলা জায়গায় বলতে বলেন, আরো বড় করে সময় নিয়ে বলতে বলেন, আমি ঠিক আছে, আমরা আবার আসবো। 1 by 1 বিশ্লেষণ দিয়ে সাইদ বলতে ভাই, পারবো। আবার আলোচনায় যাই। আসলে আমরা যে আলোচনা দিয়ে শুরু করি শেষ পর্যন্ত সেখানে থাকতে পারি না। তো একটু আপনি বলবেন যে আজকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উনি বলেছেন যে যারা আগের মন্ত্রিসভা থেকে যাদেরকে বাদ দেওয়া হয়েছে, তিনি বলছেন যে আসলে বাদ দেওয়া হচ্ছে না, তাদেরকে দলের গঠনের কাজে ভূমিকা রাখার জন্য তাদেরকে রাখা হচ্ছে। আমরা এই ধরনের সিস্টেম পার্শ্ববর্তী ভারতেও দেখি, যে সেটা আসলে বাংলাদেশের ক্ষেত্রে কতটা প্রযোজ্য হবে। যারা দলের বড় পদে থাকবে, দল গঠনের জন্য একটা গ্রুপ থাকবে এবং আর একটা গ্রুপ থাকবে সরকারি মন্ত্রিসভা, তারা সরকার পরিচালনা করবেন। বাংলাদেশে আপনি কি মনে হয়, এটা কি কার্যকর হওয়ার সম্ভাবনা আছে? না, এটাই তো যৌক্তিক। একসময় তো বঙ্গবন্ধু তিনি মন্ত্রিত্ব ছেড়ে দলের হাল ধরেছিলেন, তো সেইটাতে একটা ব্যাপার। কিন্তু আমাদের দেশে তো সরকার এবং দল একাকার হয়ে যায় এবং দলের নেতৃত্বে অর্থাৎ দলের মন্ত্রিসভায় থাকতে সবাই আগ্রহী। তবে মন্ত্রিসভা আমারও মনে হয়, যেটা ওবায়দুল কাদের সাহেব বলেছেন, যে মন্ত্রিসভায় আরও এটা ইনক্লুডেড হতে পারে। ইনক্লুশনের এখনও সুযোগ আছে, কেননা কিছু মন্ত্রী পদ তো খালি রয়ে গেছে, তো সেগুলা ইনক্লুশনের সুযোগ আছে বলে আমার মনে হয়। তবে এটা হলে তো ভালোই, যে দল এবং সরকারের মধ্যে সম্পর্কটা কি। যেমন দলের নির্দেশে, দলের নীতির আলোকে সরকার পরিচালিত হবে, কিন্তু আমাদের এখানে সেটা দেখা যায় না, দলটা হারিয়ে যায় সরকারের মধ্যে, এবং সেটা একটা ভালো লক্ষণ না। অতএব এই ডিফারেন্সটা রাখাটা, এটা গণতান্ত্রিক রাজনীতির জন্য খুবই জরুরি বলে আমি মনে করি। না, আওয়ামী লীগ তো পরপর 3 বার, তো সেক্ষেত্রে আওয়ামী লীগের ক্ষেত্রে কি এটা কি আরো বেশি সম্ভাবনা থাকে কিনা? আমরা যেটা লক্ষ্য করেছি, যে সব দলের ক্ষেত্রে যেটা লক্ষ্য করেছি, যখন দল ক্ষমতায় আসে তখন সরকারই বড় হয়ে ওঠে, দলের ভূমিকা গৌণ হয়ে যায়, এবং দল সেখানে খুব কমই আছে যে দল ডিকটেট করতে পারে সরকারকে, সেইটা বাস্তবে সেটা হয় না। তবে সেটা হওয়া উচিত বলে আমি মনে করি। সেই জায়গা হলে তাহলে দলকেও শক্তিশালী করা উচিত। যদি দলকে সেইভাবে শক্তিশালী করা যায় এবং দলের ভিতর যদি গণতন্ত্রের চর্চা করা যায়, দলের নিয়মিত কার্যক্রম, গণতন্ত্র চর্চা এবং দলকে সেইভাবে সংগঠিত করলে সেটা আমার মনে হয় গণতন্ত্রের জন্য সহায়ক হবে বলেই আমার বিশ্বাস। স্যার, আরেকটা বিষয় যে বলা হচ্ছে যে মন্ত্রিসভা নতুন, মানে বেশিরভাগ মুখই নতুন, কিন্তু 2008 সালে যে মন্ত্রিসভা গঠন করা হয়েছিল সেখানেও কিন্তু এরকম অনেক নতুন মুখ ছিল, এবং কিন্তু পরে পরনদেরকে নেওয়া হয়েছে। কিন্তু ওই সময় থেকে কিন্তু আমরা যদি বলি যে আমাদের অর্থনৈতিক যে চাকাটা সচল বেশি, ওই সময় থেকে হয়েছে। তার মানে কি নতুনদের উপর কি ভরসা রাখা যাচ্ছে? না, ভরসা তো হচ্ছে তারা চটজলদি এই সময় মন্তব্য করা যাবে না। তবে সেটা আগামীতে প্রমাণ হবে যে তারা কে দক্ষতার পরিচয় দেন। আর একটা হলো যে মন্ত্রিসভা তো সবার পারফরমেন্স তো আর একই রকম হয় না, তো সেই ক্ষেত্রে হলো যে একটা জবাবদিহিতার মধ্যে রাখা, যারা ভালো পারফর্ম করবেন নিশ্চয়ই তারা এগিয়ে যাবেন, এবং যারা খারাপ পারফর্ম করবেন তাদের ব্যাপারেও সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী সিদ্ধান্ত গ্রহণ করবেন, সেটি হচ্ছে প্রত্যাশিত। অর্থাৎ 100 জন ধরেন 50 জন মন্ত্রীর মধ্যে 50 জনই ভালো দায়িত্ব পালন করবেন, এমনটা তো কখনো কোনো দেশেই হয় না। কিছু কিছু মন্ত্রীর ভিতর তো আমরা দেখব যে তারা দক্ষতার পরিচয় দিতে পারছেন না, কেউ বা দক্ষতার পরিচয় দিচ্ছে। আর নতুন হলেই
খারাপ করবেন এমনটা ভাবার ব্যাপার নেই। তবে অভিজ্ঞতা নিঃসন্দেহে মূল্যবান। আর একটা হলো অভিজ্ঞতার কথা যদি বলি, অনেকে মনে করি যে পুরানো যারা মন্ত্রী পরিষদে নেই তাদের অভিজ্ঞতাটা কোথায়। তাদের অভিজ্ঞতাও কিন্তু নতুনদের ভিতরে সঞ্চারিত হতে পারে, সেই প্রক্রিয়াটা থাকার দরকার। সেটা হলো স্ট্যান্ডিং কমিটি সহ বিভিন্নভাবে কিংবা সংসদে গুরুত্বপূর্ণ বক্তব্যের মধ্য দিয়ে বিভিন্নভাবে তারা নতুনদেরকে উৎসাহিত করতে পারে এবং তাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারে। নতুনদের দায়িত্ব হবে যে পুরনদের কাছ থেকে তার এই অভিজ্ঞতা গ্রহণ করা এবং পুরনদের অভিজ্ঞতাকে মূল্যায়ন করা। এটা মানে গণতন্ত্রের জন্য খুবই জরুরি। প্রিন্স ভাই, আপনার কাছে আবার আসবো। যে বিষয়টি বলা হচ্ছিল, এর আগেও বললাম যে আপনারা এর আগে সংসদের বাইরে ছিলেন, সংসদের বাইরে থেকে চাপ সৃষ্টি করার চেষ্টা করেছেন। যদিও এটা নিয়ে প্রশ্ন আছে যে আসলে আপনারা সফল হয়েছেন কি হননি, সেটা নিয়ে নানা প্রশ্ন আছে। এবারের ভূমিকা যেটা আপনাদের, কিন্তু ঐক্যফ্রন্টের 7টি আসন আছে, এখনো সময় আছে শপথ নেয়ার, কিন্তু আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যে এখন পর্যন্ত আপনাদের সিদ্ধান্ত যে আপনারা শপথ নেবেন না। তার মানে অন্তত আপনাদের যে যারা ভোট দিয়েছেন তাদেরও তো আপনাদের কাছে একটা প্রত্যাশা আছে, সেই বিষয়টা কিভাবে? শুনেন, সারা দেশের মানুষই কিন্তু আমাদেরকে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব ছিল। ভোটের সুষ্ঠু পরিবেশ ছিল না। ভোটের আগের রাত্রে 30 থেকে 60% ভোট কাস্ট হয়ে গেছে আগের রাত্রে। সেখানে প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারদেরকে ব্যবহার করে এই ভোট কাস্ট করা হয়েছে। তারপরেও সেই ভোট কেন্দ্রে বা নির্বাচনের দিনও ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল না। বিভিন্ন গণমাধ্যমে এসছে, বাইরে লম্বা লাইন, ভিতরে দরজা আটকে সিল মারা হচ্ছে। এটা বাংলাদেশের গণমাধ্যম তো বটেই, বিদেশের গণমাধ্যমেও আমরা দেখেছি। তো সেখানে এই নির্বাচনকে কখনো সুষ্ঠু বলার তো কোনো মানে সুযোগ নাই। যেটা আপনি বলেছেন যে মানে আমাদের কথা যে জনগণ যদি ভোট দিতে পারতো তাহলে এবার আওয়ামী লীগের ভরাডুবি ঘটতো। এখানে আপনি যে 5টি বা 7টি আসনের কথা বলেছেন, আমরা তো টোটাল নির্বাচনকেই প্রত্যাখ্যান করেছি, নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করেছি। এখানে মানে শপথ নেওয়ার কোনো প্রশ্ন নাই। আর যারা আমাদেরকে ভোট দিয়েছে ওই 7টি আসন, অবশ্যই আমরা কৃতজ্ঞ। ওখানেও তারা রিগিং করার চেষ্টা করেছে কিন্তু কুলি উঠতে পারেনি। কিন্তু আমরা একটা আবার অবাধ সুষ্ঠু নির্বাচন চাই। সেই নির্বাচনে জনগণের ভোট দিয়ে জনগণ যদি আমাদেরকে যেখানে রাখবে সেখানে আমরা থাকবো। এখানে বাবু ভাই বলেছেন যে বিএনপি নির্বাচন করার মতো অবস্থা নাই। তাই যদি হতো তাহলে কেন আপনারা একটা নিয়ন্ত্রিত নির্বাচন করলেন? কেন এটা কারচুপির নির্বাচন করলেন? কেন বিএনপি নেতাকর্মীদেরকে নির্বাচনের আগে মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়া করলেন? কেনই বা আপনারা আগের রাত্রে সিল মারলেন? কেন আপনারা পোলিং এজেন্টদেরকে বের করে দিলেন? এটা তো প্রয়োজন ছিল না। আপনারা সুষ্ঠু আমরা সারা বাংলাদেশের মানুষ দেখেছে। মানুষের কথা বাদ দেন, যাদের সহায়তায় এই কাজটি আপনারা করেছেন তাদের কাছে আপনারা কি জবাব দিবেন? তাদের বিবেকের কাছে তারা এখন দংশিত হচ্ছে। এই বাংলাদেশটা ছোট, ওদের মধ্যে কোনো লোক তো আমাদের আত্মীয়, কেউ আমাদের বন্ধু, কেউ আমাদের পাড়া প্রতিবেশী, কেউ আমাদের গুণগ্রাহী, কেউ মানে পরিচিত। তাদের মুখ তো আজকে বন্ধ রাখতে পারবেন, কালকে বন্ধ রাখতে পারবেন, একদিন না একদিন তারা মুখ খুলবেই। তাদের কাছে তখন আপনারা কোথায় যাবেন? আপনারা তো ভেসে যাবেন তখন। আজকে সারা বাংলাদেশের মানুষ নিজেদের চোখ দিয়ে নিজেরাই উপলব্ধি করেছে এই নির্বাচন আপনার সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হয় নাই। আমি আমার ভোট কেন্দ্রের কথা বলি, আমার গ্রামে আমি যখন সকাল 10টা 40 মিনিটে ভোট দিতে গেলাম, মাঠ ফাঁকা, ভোট কেন্দ্রের মধ্যে কোনো ভোটার নাই। আমি গেলাম, আমাকে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার স্বাগত জানিয়ে ভোট দিতে নিয়ে গেল। ভোট কেন্দ্রে কোনো লোক নাই। আমি 2টা পর্যন্ত আমার ভোট দিয়ে বাইরে 2টা পর্যন্ত অপেক্ষা করলাম, একজনকে তো আমি ভিতরে যেতে দেখলাম না। কিন্তু সন্ধ্যার পরে হাজার হাজার ভোটের হিসাব। এটা কোত্থেকে আসলো? জিন ভোট দিয়েছে না পরি ভোট দিয়েছে? তো আমি সেই বিষয়ে যাচ্ছি না। বাবু ভাই বলেছেন যে এখানে আমরা বিএনপি মনোনয়ন বাণিজ্য করেছি। বিএনপি মনোনয়ন বাণিজ্য করে নাই। আমরা এক একটা সিটে 3জন 4জন করে মনোনয়ন দিয়েছি। কি কারণে? এটা আওয়ামী লীগের কৌশলকে মোকাবেলা করার জন্য। আওয়ামী লীগের কৌশল ছিল যে রিটার্নিং অফিস, আমরা যদি যে বিভিন্ন আসনে একজন করে প্রার্থী দেই, সেখানে রিটার্নিং অফিসার আওয়ামী লীগের নিয়োগকৃত ডিসি, কারণ তারা তো প্রশাসন চেঞ্জ করতে পারে নাই, এই নির্বাচন কমিশন। আমরা প্রশাসন চেঞ্জ করার কথা বলেছিলাম, তারা করে নাই, কারণ আওয়ামী লীগের ব্লুপ্রিন্ট বাস্তবায়নের জন্য তারা চেয়েছিল ওই রিটার্নিং অফিসারের মাধ্যমে আমাদের ওই একজন চূড়ান্ত প্রার্থীকে কোনো না কোনো ছুতায় তারা মনোনয়ন বাতিল করে দিবে। সেই জন্য আমরা আরপিওতে যা লেখা আছে সেই অনুযায়ী 3জন 4জন করে দিয়েছি। এই আরপিও আওয়ামী লীগের কথা মতোই নির্বাচন কমিশন করেছে যে ওখানে 3জন 4জন করে মানে একাধিক ব্যক্তিকে একটা দল নমিনেশন দিতে পারবে। আরপিও তো ওনাদের করা। তো সেই আরপিও অনুযায়ী আমরা এক একটা আসনে 3জন 4জন করে দিয়েছি আওয়ামী লীগের ওই কৌশলকে মোকাবেলা করার জন্য। কিন্তু ওই প্রতীক বরাদ্দের আগে আমরা ঠিকই একজনকে আমরা চূড়ান্ত মনোনয়ন দিয়েছি। আর উনি বলেছেন বাণিজ্য আওয়ামী লীগে হয়েছে, বিএনপিতে হয় নাই।
বিএনপিতে যাদেরকে দেওয়া হয়েছে বিএনপি নির্বাচন করার জন্য, জেতার জন্য যারা মানে ফিট ক্যান্ডিডেট তাদেরকেই দেওয়া হয়েছে। উনি বলেছেন এ ক্যাটাগরিকে দেওয়া হয়নি। ওনার দৃষ্টিতে যিনি এ ক্যাটাগরি, আমার দৃষ্টিতে সে সি ক্যাটাগরি হতে পারে। আমার দৃষ্টিতে যে এ ক্যাটাগরি, ওনার দৃষ্টিতে যে সেটা সি ক্যাটাগরি হতে পারে। এটা আমরা যাদেরকে দিয়েছি আমরা ভালো বিবেচনা করে সেটাকে সেখানে দিয়েছি। আর এখানে বলেছেন যে এখানে আমাদের কোনো লোক নাই, স্লোগান দেওয়ার লোক নাই, ঘর বাড়িতে যাওয়ার লোক নাই। ওই লোকগুলিকে তো আপনারা আগেই মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়া করেছেন। আমাদের প্রার্থী আপনি ঢাকায় আফরোজা আব্বাস একজন মহিলা, উনি ক্যান্ডিডেট, উনি যখন ভোট চাইতে বেরিয়েছেন ওনাকে আপনারা কিভাবে রড দিয়ে বাঁশ দিয়ে ওনাকে, ওনার কর্মীদেরকে আপনারা হামলা করেছেন আপনাদের টেলিভিশনের ভিডিও ফুটেজে আমরা দেখেছি। আপনারা মির্জা আব্বাসকে কিভাবে, উনি যখন ভোট চাইতে বেরিয়েছেন তখন ওনাকে কিভাবে হামলা করেছেন, গয়েশ্বরচন্দ্র রায়কে কিভাবে আপনার দায়ের কোপ দিয়ে ওনাকে রক্তাক্ত করেছেন, আপনার শরীয়তপুরের অপুকে কিভাবে রক্তাক্ত করেছেন, আপনারা এখানে যে আপনার ঢাকাতে সুব্রত চৌধুরীকে কিভাবে আপনারা হেনস্থা করেছেন। এরকম ভুরি ভুরি উদাহরণ আমরা দিতে পারবো। চট্টগ্রামে আমির খসরু চৌধুরী মাহমুদকে কিভাবে আপনারা হেনস্থা করেছেন। আমাদের ইয়েতে কি বলে এটার নাম, আমাদের ঢাকার আরেকজন ক্যান্ডিডেট সালাউদ্দিন আহমেদকে ভোটের দিন আপনারা ছুরিকাঘাত করেছেন আপনাদের কর্মীদের দ্বারা। তো আমাদের নেতা কর্মীরা তারপরে তো টিকে ছিল। আমরা এই আওয়ামী লীগের যে লাল সন্ত্রাস, এই লাল সন্ত্রাসের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম শেষ পর্যন্ত। জাতির কাছে আমরা প্রমাণিত করেছি আওয়ামী লীগের কাছে আওয়ামী লীগের অধীনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনে তারা যেরকম ভোটারবিহীন নির্বাচন করেছে, এবার আমরা নির্বাচনের থেকে আবারও প্রমাণ করেছি আবার তারা ভোটারবিহীন একটা আজগুবি গায়েবী ভোটের মাধ্যমে তারা অভিযোগ দিল, আপনি অভিযোগের খণ্ডাবেন। তার পাশাপাশি আপনাকে একটা প্রশ্ন, যেটা হলো যে এবার আপনাদের মন্ত্রিসভায় জোটের শরিক যারা, তাদের কাউকে স্থান দেওয়া হয়নি। এ নিয়ে আজকে রাশেদ খান মেনন উনি বলেছেন যে এই বিষয়ে জোটের সঙ্গে আলোচনা করবেন যে কেন এই ধরনের হলো। আপনার কি মনে হয় এটা জোটে কোনো ধরনের প্রভাব ফেলবে এই মন্ত্রিসভা নিয়ে? আপনি এর প্রিন্স ভাইয়ের প্রশ্ন উত্তরগুলো দেবেন, একই সাথে এই প্রশ্ন উত্তরটিও দেবেন। প্রিন্স ভাই যেটা বলেছে সেটা আগে আমি শেষ করতে চাই। প্রিন্স ভাই যখন বলেছেন যে ওনাদের প্রার্থীদের উপর আঘাত হানা হয়েছে ইত্যাদি ইত্যাদি, আপনি কিন্তু সাক্ষী, 14 জন মানুষ খুন হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে। সবাই কিন্তু আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কর্মী। ওনারা যেখানে আঘাত করতে গিয়েছেন সেখানে আমরা প্রতিহত কি করতে পারবো না? ওনারা আঘাত করে আমাদেরকে মানুষ মেরে ফেলেছেন, আর ওনাদের প্রার্থীরা একটু আঘাতপ্রাপ্ত হয়েছে। এখান থেকে বুঝে নিন যে কত হায়ানার দল ওনারা, যে এই নির্বাচনেও ওনারা কাউকে ছাড়েননি। ওনারা বারবার আমাদের ক্ষমতায় থাকার কথা বলেন। নির্বাচন কমিশন এত সুন্দরভাবে নির্বাচনটাকে উপহার দিয়েছে, প্রতিটি মানুষ ভোট কেন্দ্রে যে ভোট দিতে পেরেছে। সকাল 7:30টার মধ্যে কেন্দ্র মাঠ ভর্তি ছিল জনগণ, উনি চোখে দেখেননি। আর ওনার নির্বাচনী এলাকায় জুয়েল আরং, সে একজন, তার বাবাও মন্ত্রী ছিলেন, অনেকবারের এমপি, সেও দ্বিতীয়বারের মতো নির্বাচন করছেন। সেখানে কিন্তু প্রিন্স ভাই ভালো করেই জানেন যে সেখানে ভোটাররা কীভাবে উৎসাহের সহিত ভোটদান করে। তো এমনিভাবে সারা বাংলাদেশের ভোটাররাই ভোট কেন্দ্রে গিয়েছিল। যারা ভীতু, যারা জানেন যে এই বিএনপিকে নিয়ে কোনো ভরসা নাই, তারা হয়তো অনেকে যেতে পারেন নাই, যান নাই। আর মামলার কথা যেটা বলেন, একটি মামলা কোথাও রুজু হয়নি। মামলা হয়েছে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে তো মামলা হবেই। সেই মামলার সংখ্যা কত? আর ওনাদের সময় তো হাজার হাজার মামলা প্রত্যেককে দেওয়া হতো। আমার বিরুদ্ধে 180টা মামলা ছিল। আপনি জানেন যে আমাকে ডান্ডাবিড়ি পরিহিত অবস্থায় 11 মাস জেল খাটতে হয়েছিল। এগুলি তো পুরানো কথা, আমি নতুনভাবে বলতে চাই না। তবে এইটুকু বলতে চাই আমি যে পরিষ্কার পরিচ্ছন্ন একটা নির্বাচন হয়েছে। বিএনপি নির্বাচনী কৌশলে হেরে গিয়েছেন। ওনারা নির্বাচনে তাদের জনগণকে আনতে পারেন নাই, কারণ জনগণ বুঝতে পেরেছে 10 বছরে বিএনপি নির্বাচনের কথা বলে ফেল করেছে, আন্দোলনের কথা বলে ফেল করেছে। ভবিষ্যতেও বিএনপির নেতাকর্মীদের যে আদর্শ উদ্দেশ্য, এটা ব্যর্থ হবে। সেই জন্যই সাধারণ মানুষ যারা বিএনপির সমর্থক হিসেবে ছিলেন, তারা মত পাল্টিয়েছেন, দল পাল্টিয়েছেন। তারা সবাই আওয়ামী লীগের মধ্যে একাকার হয়ে গিয়েছেন, সবাই নৌকার পক্ষ নিয়েছেন। নৌকার পক্ষে জনগণের গণজোয়ার উঠেছে এবছর। এটা কেন উঠেছে? বাংলাদেশের উন্নয়নে সফল একটা সরকার, জননেত্রী শেখ হাসিনার সরকার। জনগণ এটা বুঝতে পেরেছেন, পাশে ছিলেন।
বারবার যারা মিথ্যাচার করেছে সেই মিথ্যা প্রমাণিত হয়েছে, যারা বারবার ধোঁকা দিয়ে ভোট নিয়েছিলেন তারা জনগণের কাছে ধরা পড়ে গিয়েছেন। যার কারণে এবছর খুব সুন্দর একটা নির্বাচনী জনগণের উৎফুল্ল ভোটের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন। আর রাশেদ খান মেনন সম্পর্কে আপনি যেটা বলেছেন, ওনারা মহাজোট থেকে ইলেকশন করেছেন। এবছর এই ওনাদের কাছ থেকে বলাই আছে যে এই বছর মন্ত্রিসভা আওয়ামী লীগ থেকেই গঠন করা হবে। আর যেহেতু আমরা নিজেরাও এটা বুঝতে পারি যে বিএনপি ঐক্য জোটের 7টি আসন রয়েছে, তারা এখনও শপথ নেননি, তো বিরোধী দলটা কত একটা স্ট্রং হওয়া দরকার। বিরোধী দলে থাকবেন ওনারা, এতে আমাদের জোটের কোনো সমস্যা হবে না। দেশকে ভালোবেসে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে যা যা করা দরকার সেভাবেই এবার সংসদ কাজ করবে। সেই জন্যই দিক নির্দেশনা প্রধানমন্ত্রী সেভাবে থাকবে। সাইদ ভাই, বাবু ভাইয়ের কথা ধরে যাচ্ছি যে আসলে কি মনে হয় যে জোটে কোনো সমস্যা হবে কিনা এই ধরনের মন্ত্রিসভা গঠনের পর? দীর্ঘদিন কিন্তু ছিল অসন্তোষ তো দেখা দিয়েছে, এবং যেটা রাশেদ খান মেননের কথাও কিন্তু খানিকটা প্রকাশ পেয়েছে। তো এখানে তো একটা নীতিগত সিদ্ধান্তের ব্যাপার আমি জানি না, যে কেউ কেউ বলছেন, যেমন বাবু সাহেবও বললেন যে তারা বিরোধী দলের ভূমিকায় যাবে, তাহলে সেখানে তো মহাজোট তাহলে ভাগ হয়ে যাবে, মহাজোট ভেঙে যাবে। তো সেখানে মহাজোট তো সরকারে থাকার জন্যই ভোট নিয়েছে, ভোটে অংশগ্রহণ করেছে। সরকারে থাকার পরে তো এখানে আলাদা জোট আছে, অর্থাৎ তারা যদি কেউ মনে করেন, কেন আলাদা দল আছে, জোট আর দল তো এক না, 14 দলীয় জোট। হ্যাঁ, তো 14 দলের অন্য শরিকরা কিংবা মহাজোটের শরিকরা যদি মনে করেন যে তারা বিরোধী অবস্থানে যাবেন, যেমন হোসেন মোহাম্মদ এরশাদ অলরেডি বিরোধী অবস্থানে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে। 14 দলের অর্থাৎ 14 দলের ওয়ার্কার্স পার্টি, জাসদ সহ যেসব দলগুলো আছে তাদের বিষয়টা আমার কাছে এখনো নিশ্চিত না, এবং তারাও কোনো স্টেটমেন্টও দেন না এবং মিডিয়ার সাথে কথাও বলছেন না যে তারা সরকারে থাকবেন না বিরোধী দলের অবস্থানে যাবেন। এবং সেই জায়গাগুলো আমার মনে হয় স্পষ্ট হওয়া দরকার। হতে পারে যে ঠিক আছে, এখানে জাপা সহ 14 দলের শরিকরা মিলে একটা বিরোধী দল করে এখানে সংসদকে কার্যকর করার চেষ্টা করবেন। আমার মনে হয় সংসদটা কার্যকর হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন বিএনপি কি করবে আমি জানি না, যেমন এখনও প্রত্যাখ্যান করেছে, ঐক্যফ্রন্ট প্রত্যাখ্যান করেছে। তবে পৃথিবীতে এমন রেওয়াজও আছে যে তারা নতুন নির্বাচনের দাবি করেছে, কিন্তু সংসদে গিয়েও সেই দাবি তুলেছে, অর্থাৎ সংসদের ভিতরে এবং বাইরে আন্দোলন করার রেওয়াজও পৃথিবীতে আছে। এর মানে এই না যে তারা যেসব দাবি করছে, বক্তব্য দিচ্ছে, সংসদে যাওয়ার মধ্য দিয়ে সেটা সংসদের কথাগুলো কিন্তু রেকর্ড থাকে, বাইরের কথাগুলো কিন্তু রেকর্ড হ্যাঁ, সেইটা তারা সংসদে ওই দাবিগুলো তুলে ধরতে পারেন। এটা তাদের দলীয় কৌশলের ব্যাপার, সেই ব্যাপার আমি মন্তব্য করতে চাই না। তবে এটা কিন্তু আছে, পৃথিবীতে রেওয়াজ আছে সংসদের ভিতরে বাইরে আন্দোলন গড়ার। এমনকি এখানে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা, একজন শীর্ষ নেতা জাফরুল্লাহ চৌধুরী, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, তিনিও বলেছেন যে ঐক্যফ্রন্টের উচিত হবে নির্বাচিতরা তারা সংসদে গিয়ে ভিতরে এবং বাইরে আন্দোলন গড়ে তুলবেন। তো আমার মনে হয় এ ব্যাপারে আমরা বিএনপির সিদ্ধান্তের জন্য আরও অপেক্ষা করব। সিদ্ধান্ত তারা এখন পর্যন্ত বলছে প্রত্যাখ্যান করেছে, তো ভিন্ন মত আছে আমরা যদ্দূর পত্রপত্রিকা দেখেছি, তো সেটাও কিন্তু হতে পারে। তো সেটা হলে সেখানে আমার মনে হয় যে তারা আন্দোলন, অর্থাৎ রাজপথের আন্দোলনের সঙ্গে একটা আইনগতভাবেও লড়াই করার সুযোগ তারা পাবেন বলে আমি মনে করি। প্রিন্স ভাই, আপনার কাছে যাবো না, একটু প্রশ্নটা করি, একই সাথে আপনার উত্তরগুলো দিন। সেটা হলো যে ঐক্যফ্রন্টের সাইদ ভাই বলছিল যে একটু ভিন্ন মত আছে। সেদিন কিন্তু আমরা কয়েকদিন আগে দেখলাম যে আগের দিন ডক্টর কামাল হোসেন যে বক্তব্য দিলেন, তাদের 2 জন সংসদ সদস্য শপথ নেবেন, পরদিন কিন্তু আবার ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির মিটিং থেকে সিদ্ধান্ত আসলে যে নেবে না। তার মানে কিন্তু একটু কি মতানৈক্য আপনাদের মধ্যে রয়ে গেছে। আরেকটা বিষয় হলো আগামীকালকে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির একটা মিটিং আছে। আমরা যতদূর জানতে পেরেছি যে কালকের বৈঠক থেকে আপনারা আন্দোলন কর্মসূচি ঠিক করবেন। সেটা কি রাজপথের আন্দোলনে যাবেন, নাকি আপনারা যে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন সেই কূটনৈতিক তৎপরতার দিকে আপনারা থাকবেন? দেখুন, আপনি বলেছেন যে ঐক্যফ্রন্টের ভিতরে আপনার দ্বিমত আছে, এবং ডক্টর কামাল হোসেনের কথা বলেছেন। ডক্টর কামাল হোসেন কখনোই বলেন নাই যে গণফোরামের 2 জন শপথ নিবে। উনি বলেছেন ইতিবাচক সিদ্ধান্ত আছে, হতে পারে। ইতিবাচকটা কোন দিকে কি হতে পারে, এটা গতকালকে ওনাদের দলের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু সাহেব সাংবাদিকদের সামনে সেটা ক্লিয়ার করেছেন। ঐক্যফ্রন্টের আগের সিদ্ধান্ত ছিল যে শপথ না নেওয়া, সেই
সিদ্ধান্ত ঐক্যফ্রন্ট অটল আছে এবং গতকালকের বৈঠকে সেটা আবার পুনর্ব্যক্ত করা হয়েছে। আর আমরা আন্দোলনের যে বিষয়গুলো আছে, হ্যাঁ আমরা খোঁজ খবর নিচ্ছি। আপনারা জানেন যে এই প্রহসনের নির্বাচনের পরে সারা দেশে আমাদের নেতা কর্মীদের উপরে যেভাবে নির্মম নির্যাতন হচ্ছে, একজন মহিলা ধানের শীষে ভোট দেওয়ার কারণে তাকে গণধর্ষণ করা হয়েছে। সেখানে আমাদের নেতৃবৃন্দ, আমাদের মহাসচিব সহ ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ সুবর্ণচরে গিয়েছিলেন। আমাদের বিভিন্ন নেতা কর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে, আপনার তাদের দোকানপাট লুটপাট করা হচ্ছে, তাদেরকে আহত করা হচ্ছে। দেশের বিভিন্ন জায়গা থেকে খবর আসছে, সেগুলোর তথ্য উপাত্ত আমরা সংগ্রহ করছি। আমরা অবশ্যই এই যে ভোট ডাকাতি সন্ত্রাস, এটার ব্যাপারে আমরা আন্দোলন গড়ে তুলব এবং সর্বব্যাপী সেটা ছড়িয়ে থাকবে। সেটা আমাদের জনগণকে নিয়ে সে আন্দোলন হবে, যেখানে যেখানে বলা দরকার সেখানে সেখানে আমরা বলবো। কারণ এই পৃথিবীতে আজকে গ্লোবাল ভিলেজ, এখানে আমার একার চলার মতো কোনো কিছু নাই। এখানে সবাইকে মিলেই চলতে হবে, সবার সাথে মতামত ব্যক্ত করেই এখানে চলতে হবে। তারাও, বিদেশিরাও দেখেছে বাংলাদেশে কি নির্বাচন হয়েছে। সেই যে ইউরোপ বলেন, আমেরিকা বলেন, জাতিসংঘ বলেন, তারা তাদের বিবৃতিতে সেখানে বলেছে এই যে নির্বাচনে যে অনিয়ম হয়েছে সেটা তারা বিশ্বাসযোগ্য এবং স্বচ্ছ একটা তদন্ত চায়। কিন্তু অভিনন্দন জানিয়েছেন, কিন্তু আমার জানা মতে আমেরিকা কোনো অভিনন্দন জানায় নাই, আমেরিকা বাদে অন্যান্য সব দেশ, ইউরোপিয়ান ইউনিয়ন কোনো অভিনন্দন জানায় নাই, জাতিসংঘ কোনো অভিনন্দন জানায় নাই। আমার জানা মতে যারা বাংলাদেশের গণতন্ত্র নিয়ে বেশি কথা বলে এবং যারা বাংলাদেশ না সারা বিশ্বব্যাপী গণতন্ত্রকে যারা আপনার পরিচর্যা করার জন্য কাজ করে, তারা কেউ বাংলাদেশের এই নির্বাচনে ক্ষমতাসীন দল যারা বিজয়ী বলে ঘোষণা করা হয়েছে তাদেরকে অভিনন্দন জানায়নি। এবং হ্যাঁ, ভারত জানিয়েছে। ভারত তো আপনার 2014 সালের 5ই জানুয়ারি যে আপনার একতরফা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনেও তারা অভিনন্দন জানিয়েছিল। তো সেই নির্বাচন কি বাংলাদেশের জনগণ মেনে নিয়েছে? কখনোই সেই নির্বাচন বাবু ভাইকে ফ্লোরটা দিতে চাই, একটু প্রিন্স ভাইয়ের কথার যুক্তি খণ্ডন করে শেষ করুন। 1 মিনিটের মধ্যে জানিয়েছেন কে জানাননি এটা মুখ্য নয়, তবে আমি এটাকে বলবো যে অভিনন্দন সবাই জানিয়েছেন। এমনকি বঙ্গবন্ধু কন্যার সাথে জোর করে টেলিযোগাযোগের কথা বলেছেন, তাও তো আমাদের যোগ্যতা আছে জোর করে অভিনন্দন। আমি আপনাকে বলবো যে অভিনন্দনের উপরে আমরা বসে আছি না, আমরা বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণের জন্য কাজ করে যাচ্ছি। অভিনন্দন তো বঙ্গবন্ধুর কন্যা যা পেয়েছেন তা বাংলাদেশের সমান অভিনন্দন। আচ্ছা বাবু ভাই, আমরা শেষ করব। দর্শক, আজকে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হয়েছে। আমরা আশা করি যে সামনের দিনগুলোতে মন্ত্রিসভা তাদের যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়ন করার পথে এগিয়ে যাবে। আজকের মতো এই ছিল সম্পাদকীয়তে। আবার দেখা হবে আগামীকাল রাত 10টায়। সে পর্যন্ত শুভরাত্রি।